কাকিমা আজ ম্যাক্সি পরে আছে। ঢিলেঢালা লাল রঙের ম্যাক্সি পরায় অনেক সুন্দর লাগছিল। কাকিমা বলল, তোমার জাদুর কাঠিটা বের করো, আমি একটু দেখতে চাই কেমন দেখতে। বুঝতে পারলাম কাকিমা কি দেখতে চাইছে। আমি জাদুর কাঠি দিয়ে বললাম, এটা সবার মনের ইচ্ছা বুঝতে পারে। এরপর কাকিমা আমার জাদুর কাঠি নিয়ে যা করলো তা কোনো দিন ভুলব না। আমার নাম কুনাল, দমদম মতিঝিল এলাকার বাসিন্দা। আমাদের বাড়ি আজও একান্নবর্তী, মা বাবা, কাকা কাকিমা আর আমার বাবার বড় ভাই, জেঠামশাই ও জেঠিমাকে নিয়ে এক জমজমাট সংসার। আমি আমার বাবার বড় সন্তান। আমার পর আমার এক ভাই আর দুই বোন। তারপর জেঠামশাইয়ের দুই মেয়ে, রুনা বড় আর মিনা বা মিনু ছোট। দুজনেরই বয়স খুব কম, দুজনেই সুন্দরী এবং খুবই আকর্ষণীয়। কাকার এক ছেলে, বয়স ৮ বছর। আমাদের বাড়িতে সবাই হাসিখুশিভাবে জীবনযাপন করেন। মোটামুটি সচ্ছল পরিবার, কোনো অভাব আমাদের ছিল না। আমাদের বাড়িতে দোলের দিন বেশ বড় করে পুজো করা হয়। এবারও তাই হয়েছিল। আমাদের পাড়াতে সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত দোল খেলা হয়। আমার কোনো বাড়ি সকালে দোল খেলতে পারি না। আমাদের খেলা শুরু হয় দুপুর থেকে, যতক্ষণ না বাড়ির পুজো শেষ হচ্ছে। আমরা সবাই মিলে পুজোর কাজে সাহায্য করি, মা কাকিমা জেঠিমাদের। এবার পুজো শেষ হতে হতে ২:৩০ হয়ে গেল। আমরা ভাই বোনেরা পুজোর প্রসাদ খেয়ে যে যার বন্ধুদের সাথে রং খেলতে বেরিয়ে পড়ি। আর এবারও প্রায় ৩টে নাগাদ আমি বেরিয়ে পড়লাম। আমাদের বাড়ির কয়েকটা বাড়ি পরে একটা সরু গলি আছে। কোনো এক সময় নর্দমা ছিল, আজ আর নেই। এখন শুকনো খটখটে একটা কানাগলি মাত্র। আর গলিতেই আমার কুমার জীবনের অবসান হয়েছিল, আর তাও আমার জেঠামশায়ের বড় মেয়ে রুনার কারণে। আমরা ৩ বন্ধু মিলে দোলের আগেই ঠিক করেছিলাম যে একটু সন্ধ্যের দিকে ওই গলিতে ঘাপটি মেরে থাকব, আর কোনো মেয়ে ওখান দিয়ে গেলে তাকে পাকড়াও করে গলির ভিতরে নিয়ে গিয়ে হোলি খেলব। আমরা ৩ জনেই খুব ভালো আর ভদ্র ছেলে বলে পরিচিত। রং হাতে নিয়ে পাড়ার সব বাড়িতে ঘুরে ঘুরে বড়দের পায়ে আবির দিয়ে প্রণাম আর ছোটদের গায়ে মুখে আবির মাখিয়ে আমাদের দোল শুরু হয়। এরপর আমরা সবাই পাড়ার রাস্তাতে বেরিয়ে সবাই সবাইকে রং মাখাই, সেখানে বড়রাও থাকে। এবার সেরকমভাবেই সবকিছু চলছিল। সন্ধে প্রায় হয়ে এসেছে। আমাদের পরিকল্পনা মতো ওই গলির কাছে চলে গেলাম, আমি, শিবু আর তপন। শেষ বাড়িতে আবির দিতে গিয়ে ওই বাড়ির এক বৌদি আমাদের জোর করে সিভ্ভির শরবত খাইয়ে দিয়েছিল। আমরা যখন গলির কাছে এসে দাঁড়ালাম, বুঝতে পারলাম যে সবারই একটু মাথা ঘুরছে। শিবু আমার কাছে এসে বলল, কিরে কুনাল, এখন তো একটা মেয়ের দেখা পেলাম না। আমি বললাম, একটু অপেক্ষা করি, দেখি না আমাদের ভাগ্যে কি আছে। একটু পরেই একাধিক মেয়ের কলরব কানে এলো। উকি মেরে দেখি যে ৪টে মেয়ে এদিকেই আসছে। আমি ইশারাতে সকলকে চুপ করতে বললাম। শিবু গলির বাইরে দাঁড়িয়ে আছে, আমি আর তপন গলির একটু ভিতরে। মেয়েগুলো কাছাকাছি আসতেই শিবু এগিয়ে গিয়ে বলল, তোমাদের একটু রং মাখাবো। একটি মেয়ে বলল, তাতে আবার জিজ্ঞেস করতে হবে নাকি, রং মাখাবে তো মাখাও। শিবু বলল, এই গলির ভিতরে এসো, বলেই মেয়েটিকে হাত ধরে ভিতরে নিয়ে এলো। আর ওই মেয়েটির সাথে বাকি ৩ জনেই গলির ভিতরে এসে দাঁড়ালো। সবাই গলির ভিতরে ঢুকতেই আমাদের দেখে বলল, তোমরাও রং মাখাবে আমাদের? আমরা সমস্বরে বলে উঠলাম, নিশ্চয়ই মাখব। আমরা ৩ জনে ৩টে মেয়েকে রং মাখাতে লাগলাম। বাকি যে মেয়েটি ছিল সে খুবই ছোট, ও বাকি ৩টি মেয়ের উদ্দেশ্যে বলল, এই তোরা রং খেলে আয়, আমি বাড়ি যাচ্ছি। ওদের উত্তরের অপেক্ষা না করেই মেয়েটি চলে গেল। আমি একটি মেয়েকে রং দিতে লাগলাম, মেয়েটিও আমাকে রং দিতে লাগলো। মেয়েটির পরনে একটা টি শার্ট আর নিচে স্কার্ট। আমি হাতে করে একটু আবির নিয়ে জামা কাপড়ে দিতেই মেয়েটি বলল, এরকম করলে আমি আর রং খেলব না, তুমি খুব দুষ্টু। আমি বললাম, হোলি মানেই আনন্দের দিন, এভাবে রাগ করতে নেই। গলির মধ্যে আবছা আলোতে আমি লক্ষ্য করলাম মেয়েটির কাছে 2টো বাতাবি লেবু আছে। বন্ধুরা, তোমরা বুঝেছ তো কোন লেবুর কথা বলছি? মেয়েটিকে না জানিয়েই বাতাবি লেবু নিয়ে খেতে লাগলাম, কিন্তু মেয়েটি দিতে চাচ্ছিল না, শুধু বলছিল, এটা দেয়া যাবে না, আমি কিন্তু চিৎকার করব। আমি বললাম, তা করো গিয়ে, লোকজন আসলে তোমাদেরই সমস্যা হবে, আমাদের বেশি কিছু হবে না। আমার কথা শুনে মেয়েটি চুপ হয়ে গেল। একটু পর আমি শিবু আর তপনকে ডাক দিলাম। বাতাবি লেবু খাওয়ার জন্য বাতাবি লেবু খেয়ে 40 মিনিটের মতো হোলি খেললাম। শিবুকে বললাম, আমার পিচকারিতে অনেক জল আছে, এক্ষুনি সব জল মেয়েটিকে ছুঁড়ে দিব। প্রথমে আমি জল দিলাম, এরপর শিবু আর তপন জল ছুঁড়ে দিল।
আমরা ৩ বন্ধু হোলি খেলা শেষ করে মেয়েটিকে বললাম, এবার বাড়ি যাও। মেয়েটি ধীরে ধীরে উঠে বসে আমার দিকে তাকিয়ে বলল, আমি তোমাকে চিনতে পারছি না। যদি চিনতে পারতাম তাহলে তোমার বাড়ি গিয়ে নালিশ করে আসতাম। আমি বললাম, দেখো, যা হবার হয়ে গেছে। আমিও তোমাকে চিনি না, তুমিও আমাকে চেনো না। এবার বাড়ি যাও, গিয়ে ফ্রেশ হয়ে নাও। হ্যাঁ, আর একটা কথা, তোমার তো কোনো ছেলে বন্ধু নেই, আর আমার কোনো মেয়ে বন্ধু নেই। যদি আমাকে তোমার বন্ধু করতে চাও তো কাল সন্ধ্যের সময় এখানে এসো, আমি এখানে তোমার জন্যে অপেক্ষা করব। এর উত্তরে বলল, কেন, একবার করে বুঝি মন ভরেনি? কালকেও হোলি খেলবে নাকি? শুনে আমি একটু হেসে বললাম, কাল যদি তুমি নিজের ইচ্ছায় না দাও তাতেও কোনো সমস্যা নেই। আমরা শুধু গল্প করব আর দুজনে দুজনকে চিনে নেব। ও আর কোনো কথা না বাড়িয়ে বাড়ি চলে গেল। শিবু বলল, আজকের হোলি দারুণ হয়েছে, অনেক মজা করেছি। আমরাও ওর কথাতে একমত হলাম। আর দেরি না করে গলি থেকে একজন একজন করে বেরিয়ে এলাম। কিছুক্ষণ এদিক ওদিক ঘুরে বেরিয়ে যে যার বাড়ি চলে গেলাম। রাতে বাড়ি ফিরে বাথরুম ফাঁকা পেয়ে সোজা ঢুকে পড়লাম আর ভালো করে সাবান শ্যাম্পু দিয়ে স্নান করে বেরিয়ে এলাম। একটা বারমুডা আর টি শার্ট গায়ে দিয়ে সোজা রান্নাঘরে গেলাম, যদি কিছু খাবার পাওয়া যায়। অনেক খোঁজখুঁজির পরে দুপুরের খিচুড়ি প্রসাদ পেলাম। একটা বাটিতে সেটাই নিয়ে খেতে শুরু করলাম। খাওয়া শেষ করে বেরিয়ে এসে জল খেলাম আর সোজা বসার ঘরের দিকে চললাম টিভি দেখব বলে। বসার ঘরের আগে রুনা আর মিনুর ঘর, সেখান দিয়ে যেতে গিয়ে খুব চাপা গলায় কিছু কথা শুনতে পেলাম। মিনুরে ওই ছেলেগুলো হোলি খেলে আমার অবস্থা খারাপ করে ফেলেছে। এরপর মিনু বলল, যাই বল দিদি, এই প্রথম হোলি খেলে অনেক আনন্দ হয়েছে। প্রথমে একটু অদ্ভুত লাগলেও পরে ভালোই লেগেছে। ওরা এক্ষুনি বেরোবে, তাই আমিও চট করে ওদের ঘরের সামনে থেকে সরে গেলাম আর বসার ঘরে গিয়ে টিভি চালিয়ে দিলাম। ভাবতে লাগলাম, গলির মধ্যে আমরা ৩ বন্ধু যাদের সাথে হোলি খেলেছি, তার আমার বোন, রুনা আর মিনু। আর কালকে যদি আমাকে দেখে ওরা বাড়িতে বলে দেয় তো মহা বিপদ হয়ে যাবে। ভাবতে লাগলাম কি করা যায়। শিবু বা তপনকে বলা যাবে না, তাহলে ৫ কান হবে। যা করার আমাকেই করতে হবে। রুনা মিনু রাতের খাবার খেয়ে বসার ঘরে এলো। আমাকে দেখে রুনা বলল, কিরে দাদা, তোর রং খেলা কেমন হলো? আমি বললাম, ভালোই, প্রতিবার যেমন হয় সেরকমই। করে ভাবতে লাগলাম, বলবো নাকি যে ওই গলিতে ৩টে মেয়েকে রং মাখিয়েছি। আর এটা বললে ওর বুঝতে পারবে যে আমরা ৩ জনেই ওই গলিতে ছিলাম। আমাকে চুপ করে থাকতে দেখে মিনু বলল, কিরে দাদা, চুপ করে আছিস কেন? আমি বললাম, আমার ভীষণ গরম লাগছে, আমি ছাদে যাচ্ছি। সাথে সাথে রুনা আর মিনুও বলল, আমরাও ছাদে যাব। আমি ওদের কথা শুনে সোফা থেকে উঠে সিঁড়িতে পা দিলাম। ওদিকে রুনা মিনু দুজনেই মাকে বলল, মা, আমরা দুজনে দাদার সাথে ছাদে যাচ্ছি। মার উত্তর, ঠিক আছে, তোমরা ছাদে যাও, রান্না হলে তোমাদের ডাকবো। আমি ওদের আগেই ছাদে চলে এলাম। কোথায় বসবো ভাবছি। এরই মধ্যে রুনা মিনু ছাদে উঠে এলো আর সাথে একটা মাদুরও নিয়ে এসেছে। মাদুর বিছিয়ে আমাকে রুনা বলল, আয় দাদা, মাদুরে বস। আমিও মাদুরে গিয়ে বসলাম। বসার পরে মিনু জিজ্ঞাসা করল, এবার তো আর গরম লাগছে না, এবার বল, আজ তোরা ৩ বন্ধুতে নতুন কিছু করলি কিনা? আমি বললাম, ঠিক আছে, আমি সব বলবো, কিন্তু তার আগে তোরা বলবি। মিনু বলল, না না, আগে তুই বল না দাদা। অনেক তর্ক করার পর রুনা বলল, ওই যে আমাদের কয়েকটা বাড়ির পরে যে কানাগলি আছে, সেখানে ৩টে ছেলে দাঁড়িয়েছিল। আমরা কাছে যেতেই আমাদের জোর করে গলির ভিতরে টেনে নিয়ে যায়। তবে আমরা কেউই ওদের চিনতে পারিনি। রং মাখা মুখ আর অন্ধকার থাকার ফেলে কিছুই বুঝতে পারিনি ওরা কারা। আমি বললাম, তোরা আগে বল, কি কি হলো সেখানে, সব খুলে আমাকে বল। আর আমি কথা দিচ্ছি যে আমি তোদের কিছুই বলবো না। তোদের পরে আমি যা বলবো তাতে তোরাও কিছুই বলতে পারবি না আমাকে বা বাড়ির কাউকে। মিনু মুখ নিচু করে বসে আছে। বুঝলাম মিনু কিছুই বলবে না। তাই আমি বললাম, ঠিক আছে, আমি নিচে যাচ্ছি। তোরা যখন আর কিছুই বলবি না, তো এখানে চুপ করে বসে থেকে কি হবে? এই বলে আমি উঠে দাঁড়ালাম। আর তাতেই মিনু আমার হাত ধরে বলল, দাদা, যাস না রে, আমরা সব বলবো। দেখ, আমাদের তো এই সব কথা বলার আর কেউ নেই। তুই আমাদের একাধারে দাদা আর বন্ধু, তাই তোকেই আমাদের আজকের ঘটনা বলছি। মিনু বলল, ছেলেগুলো আমাদের থেকে বাতাবি লেবু নিয়ে খেয়েছে। আমরা অনেক বারণ করেছিলাম, কিন্তু ওরা আমার কথা শোনেনি। বাতাবি লেবু খেয়ে হোলি খেলেছে।
শেষের দিকে ৩ জন ওদের পিচকারি দিয়ে জল দিয়েছে আমাদের জামা কাপড়ে। এমন অবস্থায় আমি আর রুনাদি কি করব বুঝতে পারিছিলাম না। এমনকি প্রথম হোলি খেলাত আমরা ঠিকভাবে হাঁটতে পারছিলাম না, খুঁড়িয়ে খুঁড়িয়ে বাড়িতে চলে আসি। একটু পর মা রাতের খাবার খেতে ডাক দিল। রুনা আর মিনু চলে গেল, আর আমি খোলা ছাদে শুয়ে আছি, মনে মনে আজকের ঘটনা কল্পনা করছিলাম। একটু পরে মনে হলো কে যেন আমাকে ধাক্কা দিচ্ছে। চোখ খুলে দেখলাম যে কাকিমা আমার সামনে ঝুঁকে রয়েছে। আমি তাকাতেই একটু মুচকি হেসে বলল, ঘুম, তখন থেকে ডাকছি, ঘুমোই আর ভাঙছে না তোমার। কাকিমা আমার থেকে বয়সে বেশি তফাৎ না থাকায় আমাকে তুই না বলে তুমি করেই বলে। কাকিমা বলল, ঘুম তো পাবেই, এত ধকল গেল তোমার। আমি বললাম, কিসের ধকল, আজ তো কোনো কাজই করিনি আমি। কাকিমা বলল, কেন মিথ্যে কথা বলছো, গলির মধ্যে হোলি খেলে মিথ্যা বলা হচ্ছে? আমি চোখ বড় বড় করে বললাম, কি বলছো তুমি এসব? কাকিমা বলল, আর শাক দিয়ে মাছ ঢাকতে হবে না, আমি সব দেখেছি, ওদের সাথে হোলি খেলেছিস, এখন আমার সাথে অনেক গল্প করতে হবে। আমার কাছে 2টো ডাব আছে, বাতাবি লেবু অনেক বড়, ডাব খাবি আর আমার সাথে গল্প করবি। বন্ধুরা, তোমরা বুঝতে পেরেছ তো কিসের কথা বলছি? আমি বললাম, আমার সাথে কেন গল্প করতে হবে, কাকুর সাথে গল্প করো গিয়ে। কাকিমা বলল, ছাড়ো তো তোমার কাকুর কথা, কিছুই পারে না সে। আমার নজর অনেক দিন থেকেই তোমার ওপর ছিল, তোমার সাথে গল্প করতে অনেক ভালো লাগবে। এরপর কাকিমা 2টো ডাব আমার সামনে রেখে বলল, এগুলো খাও আর আমার সাথে গল্প করো, না হলে রাতের খাবার পাবে না কিন্তু। আমি আর কথা বাড়ালাম না, খোলা আকাশের নিচে কাকিমার সাথে কিছুক্ষণ গল্প করলাম আর ডাব খেলাম। বন্ধুরা, তোমাদের বলে রাখি, আমার কাকিমা কিন্তু অনেক সুন্দরী। কাকিমা বাড়িতে শাড়ি আর ব্লাউজ পরে থাকেন, মাঝে মাঝে ঘুমানোর আগে ম্যাক্সি পরে ঘুমান। যাই হোক, গল্প করার পর আমাকে বলল, রাতে আমি তোমার ঘরে যাব, তুমি দরজা হালকা চাপিয়ে রাখবে কিন্তু, যদি তা না করো তো তোমার কপালে খুব দুঃখ আছে। এখানে ভালোভাবে গল্প করতে পারিনি, তাই আবার রাতে তোমার ঘরে গিয়ে গল্প করব। আমি বললাম, ঠিক আছে, তুমি যা বলবে তাই করব। কাকিমা খুশি হয়ে বলল, এখন রাতের খাবার খাবে চলো। আমরা নিচে নেমে এলাম, সোজা গিয়ে খাবার টেবিলে বসলাম। দেখলে রুনা, মিনু, জ্যাঠা, বাবা, কাকা সবাই আমার জন্যে বসে আছে। আমরা সবাই খাওয়া দাওয়া সেরে যে যার মতো শুতে চলে গেলাম। আমি আমার ঘরে গিয়ে শুয়ে পড়তেই ঘরের দরজা একটু ফাঁকা করে কেউ একজন ঢুকল। বুঝলাম কাকিমা এসেছে। কাকিমা ঢুকে দরজা ভালো করে বন্ধ করে আমার পাশে বসে বলল, কি গো, ঘুমিয়ে গেলে নাকি, তোমার সাথে গল্প করতে এসেছি। আমি উত্তর দিলাম, না না, ঘুমোইনি। এবার কাকিমা বলল, তোমার কাছে একটা জাদুর কাঠি আছে, জাদুর কাঠিটা বের করো, আমি একটু দেখতে চাই কেমন দেখতে। বুঝতে পারলাম কাকিমা কি দেখতে চাইছে। আমি জাদুর কাঠি দিয়ে বললাম, এটা সবার মনের ইচ্ছা বুঝতে পারে। কাকি বলল, আমার এই জাদুর কাঠি দিয়ে আর গল্প করব। আর কথা না বাড়িয়ে কাকি আর আমি গল্প করতে শুরু করলাম। গল্প করার সময় বুঝলাম কাকিমা সাবান দিয়ে স্নান করে এসেছে, যে কারণে এক ধরনের সুগন্ধ আসছে। গল্প করতে করতে অনেক রাত হয়ে গিয়েছিল, আর তাছাড়া অনেক ক্লান্তও লাগছিল, তাই ঘণ্টাখানেক পর দুজনেই ঘুমিয়ে পড়লাম।